শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ আজ। ৩১ নতুন মুখের ২৭ জনই মন্ত্রিসভায় প্রথম। আনুষ্ঠানিকভাবে ওই নতুন জন শপথ গ্রহণের পরে আগের জনের টার্মিনেশন হয়। তারুণ্য নির্ভর মন্ত্রিসভা এগিয়ে দেবে দেশকে, নিশ্চিত হবে স্বচ্ছতা, জবাবদিহিতা, প্রত্যাশা বিশিষ্ট জনের। এই স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টি আজকে থেকে যেটা শুরু হলো সেটা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রয়াস, মুক্তিযুদ্ধ সবকিছুতেই তরুণদের অগ্রাধিকার ভিত্তিক অবদান আছে বলে আমি বিশ্বাস করি। প্রবীণ যারা, তারা তো অনেকদিন মন্ত্রিত্ব করেছেন, তাদের অভিজ্ঞতাদের নবীনদেরকে তারা অবশ্যই সাহায্য করবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে সৈয়দ আশরাফকে বিদায়। কিশোরগঞ্জ ও ময়মনসিংহের সর্বস্তরের মানুষের শ্রদ্ধার পর বনানীতে চিরনিদ্রায় শায়িত। দেশের উত্তরাঞ্চলে তীব্র শীতে রোগের প্রকোপ। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, দুর্ভোগে ছিন্নমূল মানুষ। এবং পূর্ব বিরোধের জেরেই গণধর্ষণের শিকার হন সুবর্ণচরের গৃহবধূ। ব্যক্তিগত শত্রুতাকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা হয়েছে বলছে স্থানীয় আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আজ শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। বিকেল 3:30টায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ হবে। গতকাল এক ঝাঁক নতুন মুখ নিয়ে ঘোষণা করা হয় মন্ত্রিসভার 46 সদস্যের নাম। নতুন মন্ত্রিসভার সবাই আওয়ামী লীগের। পূর্ণমন্ত্রী থাকছেন 24 জন, প্রতিমন্ত্রী 19 এবং উপমন্ত্রী 3 জন। 31 নতুন মুখের মধ্যে 27 জনই প্রথমবারের মতো স্থান পেয়েছেন মন্ত্রিসভায়। ওবায়দুল কাদের ও ইয়াফেস ওসমান ছাড়া 2 মেয়াদে মন্ত্রী ছিলেন এমন কেউই স্থান পাননি নতুন মন্ত্রিসভায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত 3 জানুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। সেদিনেই রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মন্ত্রিসভা গঠনের আহ্বান জানান। রোববার সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান। এ সময় তিনি জানান, নতুন মন্ত্রিসভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আকম মোজাম্মেল হক আর কৃষিতে মোহাম্মদ আব্দুর রাজ্জাক। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক ও তথ্যমন্ত্রী হচ্ছেন ডক্টর হাসান মাহমুদ। আহম মুস্তাফা কামাল অর্থ, মোহাম্মদ তাজুল ইসলাম এলজিআরডি, ডাক্তার দীপুমণি শিক্ষা, এ কে আব্দুল মোমেন পররাষ্ট্র, এম এ মান্নান পরিকল্পনা ও নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাট, জাহিদ মালেক স্বাস্থ্য, সাধনচন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রণালয়, টিপু মুন্সি বাণিজ্য, নুরুজ্জামান আহমেদ সমাজ কল্যাণ, সম রেজাউল করিম গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, নুরুল ইসলাম সুজন রেলপথ, স্থপতি ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি এবং মোস্তাফা জব্বার থাকছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে। এদিকে প্রতিমন্ত্রীদের তালিকায় রয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি নসরুল হামিদ, মৎস্য প্রাণী সম্পদ আশরাফ আলী খান, শ্রম ও কর্মসংস্থান মন্নুজান সুফিয়ান, নৌ পরিবহন খালিদ মাহমুদ চৌধুরী, প্রাথমিক গণশিক্ষা জাকির হোসেন, পররাষ্ট্র মোহাম্মদ শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জুনাইদ আহমেদ পলক, জনপ্রশাসন ফরহাদ হোসেন এলজিআরডি স্বপন ভট্টাচার্য, কামাল আহমেদ মজুমদার শিল্প, ইমরান আহমেদ প্রবাসী কল্যাণ, জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 3 জন উপমন্ত্রী হচ্ছেন বেগম হাবিবুন্নাহার পরিবেশ ও বন, এনামুল হক শামীম পানি সম্পদ আর মহিবুল হাসান চৌধুরী শিক্ষা। নির্বাচিত সংসদ সদস্য। এদিকে প্রতিরক্ষা ও জনপ্রশাসন সহ কয়েকটি মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অধীনে রাখার কথা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা বিলুপ্ত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ,
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এখানে যারা প্রতিমন্ত্রী আছেন ওনারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করবেন। আনুষ্ঠানিকভাবে ওই নতুন জন শপথ গ্রহণের পরে আগের জনের টার্মিনেশন হবে। সোমবার বিকেল 3:30টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন মন্ত্রিত্ব পাওয়া কয়েকজন। এ সময় উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে কাজ করার আশা প্রকাশ করেন তারা। রাজনীতির বিভিন্ন স্তরে কাজ করেছি, এখন একটা বড় দায়িত্বে আছি। এটা আমি দায়িত্ব হিসাবে দেখতেছি। আমি চেষ্টা করব আমার দায়িত্ব পালন করার জন্য, এবং এই ব্যাপারে আমি দেশবাসীর দোয়া এবং সহযোগিতা কামনা করছি। এখন কোনো মানুষ না খেয়ে থাকে না, অভুক্ত থাকে না, কিন্তু আমাদের আগামী যে প্রজন্ম, আমাদের সন্তান, আমাদের তরুণ, আমাদের যুব সমাজ, তাদের জন্য পুষ্টিসম্মত খাবার দরকার এবং নিরাপদ খাদ্য। আরেকটি দিক হলো যে পর্যাপ্ত খাবার আছে কিন্তু অনেক মানুষের আয় নাই, তারা কিনে খেতে পারে না, দে ক্যানট অ্যাফোর্ড। কাজে সেটাও আমাদেরকে দেখতে হবে। তখন যেটা হাতে আসবে সেটাকে ক্ষিপ্র গতিতে আমার মতো করে সম্পন্ন করে ফিরিয়ে দেওয়া। বল, টেনিস বলের মতো, যে বলটা আসবে হিট ইট ব্যাক। তো আমি আশা করি এটা ধরে রাখতে পারবো। অর্থ মন্ত্রণালয় যেভাবে আগে চলছে সেভাবে আর চলবে না। অর্থ মন্ত্রণালয় নতুন পরিসরে, নতুন কলেবরে তার যাত্রা শুরু করবে, এবং সেখানে দেখবেন অনেক বিশালতা, এবং সেখানে অনেক নতুনত্ব আমরা দেখতে পাবেন। আমাদের সবাইকে নিয়েই মাননীয় প্রধানমন্ত্রী তার হাত ধরেই আমরা আমাদের দেশের অর্থনীতিকে আরো অনেক শক্তিশালী অবস্থানে আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ। তারুণ্য নির্ভর নতুন মন্ত্রিসভা মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়ে তুলবে বলে প্রত্যাশা করেছেন বিশিষ্টজনরা। পাশাপাশি ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী প্রশাসনের স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিত হবে বলেও মনে করছেন তারা। নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত মন্ত্রিসভা সামগ্রিকভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করবে বলে আশাবাদী রাজনৈতিক বিশ্লেষকরা। শফিক মোহাম্মদের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণের 3 দিন পরই রোববার নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব, যেখানে দেখা যায় প্রবীণদের চেয়ে নবীনদের আধিক্য। আওয়ামী লীগ ঘোষিত তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি ইশতেহারের সঙ্গে সমন্বয় রেখেই এই মন্ত্রিসভা বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ.ম. আরেফিন সিদ্দিক। দল পরিচালনার ক্ষেত্রে যারা দক্ষতার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী তাদেরকেই মূল্যায়ন করেছেন বলে মনে করেন তিনি। শপথ গ্রহণের আগে খুব নিশ্চিতভাবে জানা যায় না যে কাদেরকে শপথ গ্রহণের জন্য ডাকা হয়েছে। এবার অনেক বেশি স্বচ্ছতার সাথে এই কাজগুলো করা হয়েছে। আমরা আজকেই জানি যে কারা মন্ত্রিসভা শপথ দিচ্ছেন, এবং এটাও জানি যে কারা কোন দায়িত্বে থাকবেন। তো আমার মনে হয় যে এই স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টি আজকে থেকে যেটা শুরু হলো সেটা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি, আমরা এই মন্ত্রিসভা দেখেই বুঝতে পারছি যে তারুণ্যের শক্তির উপরে প্রশাসন কতটা নির্ভর করছে, প্রধানমন্ত্রী তরুণদের উপরে কতটা আস্থা রাখেন, বিশ্বাস রাখেন। নতুন মন্ত্রিসভার সামনে অনেক দায়িত্ব উল্লেখ করে রাজনীতি বিশ্লেষকরা বলছেন সময়ই বলে দেবে তাদের সফলতা। আওয়ামী লীগের বয়োজ্যেষ্ঠ নেতারা এই মন্ত্রিসভাকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলেও আশা প্রকাশ করেন তারা। যারা হেভি ওয়েট তাদেরকে বাদ দেওয়া হলো, আমি হেভি ওয়েট মনে করি না। প্রবীণ যারা, তারা তো অনেকদিন মন্ত্রিত্ব করেছেন, তাদের অভিজ্ঞতা দিয়ে নবীনদেরকে তারা অবশ্যই সাহায্য করবেন। তারা সারা জীবন মন্ত্রী থাকতে হবে এমন তো কথা নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রয়াস, মুক্তিযুদ্ধ সবকিছুতেই তরুণদের অগ্রাধিকার ভিত্তিক অবদান আছে বলে আমি বিশ্বাস করি। আপাতত মহাজোটের অংশীদাররা মন্ত্রিসভায় ঠাঁই না পেলেও পরবর্তীতে মন্ত্রিসভার কলেবর বাড়ার সুযোগ আছে বলেও মত দেন এই রাজনীতি বিশ্লেষক। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এবারের মন্ত্রিসভায় যে এক ঝাঁক নতুন মুখ এসেছে, এর মধ্যে বড় চমক দেখা গেছে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য সম্পর্কিত 5 মন্ত্রণালয়ে। দলের একাধিক প্রভাবশালী নেতার পরিবর্তে শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ে এসেছে সম্পূর্ণ নতুন মুখ। আর সর্বাধিক আলোচনায় থাকা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আ.হ.ম. মোস্তফা কামাল। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হয়েছেন এই সময়ের আলোচিত শ্রমিক নেতা বেগম মুন্নুজান সুফিয়ান। হাসান সাফায়েতের রিপোর্ট। সদস্য নির্বাচিত হইয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় জয়ের পর মন্ত্রিসভায় যে চমক এসেছে তা থেকে বাদ পড়েনি সরকারের গুরুত্বপূর্ণ 5 মন্ত্রণালয়, অর্থ, শিল্প, বাণিজ্য, পরিকল্পনা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
এই 5 মন্ত্রণালয়ের সবচেয়ে বড় খবর, আওয়ামী লীগের হেভিওয়েট নেতা তোফায়েল আহমেদের পরিবর্তে এবার বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তৈরি পোশাক ব্যবসায়ী ও বিজিএমইএর সাবেক সভাপতি টিপু মুন্সি। 2008 সালে সংসদ নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে দীর্ঘ 23 বছর পর রংপুর 4 আসন ফিরে আসে নৌকার হাতে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দায়িত্ব পালন করেছিলেন টিপু মুন্সি। প্রথম থেকেই সবচেয়ে বেশি আলোচনায় থাকা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের বিগত আমলে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আহমা মুস্তফা কামালকে। মহাজোট সরকারের 10 বছরে অর্থনীতিতে যে উন্নয়ন ঘটেছে তার মধ্যে অন্যতম জিডিপির রেকর্ড 7.86% প্রবৃদ্ধি অর্জন, যেখানে সক্রিয় অংশগ্রহণ ছিল সাবেক এই ক্রীড়া সংগঠক ও কুমিল্লা 9 ও 10 আসন থেকে 4 বারের নির্বাচিত সাংসদের। সরকারের আরেক প্রভাবশালী মন্ত্রী আমির হোসেন আমুর জায়গায় শিল্পমন্ত্রী হিসেবে নতুন মুখ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের উপর আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী। নরসিংদী 4 আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য এর আগে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে প্রথমবারের মতো মন্ত্রিসভায় এলেন আওয়ামী লীগের আরেক প্রবীণ রাজনীতিবিদ মিরপুর 15 আসনের কামাল আহমেদ মজুমদার। এদিকে গত 5 বছর অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা এম এ মান্নানকে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের। আর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে পেয়েছেন মন্নুজান সুফিয়ান। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে অগ্নিকাণ্ডের 14 বছরও স্বাভাবিক হয়নি সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ফিল্ড। গ্যাসের উদ্গীরণে কমে যাচ্ছে মাটির উর্বরতা, কৃষিতে বিরূপ প্রভাব। উত্তরাঞ্চলে শীতের প্রকোপ দিন দিন বাড়ছে, তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন রোগ। ঠান্ডাজনিত বিভিন্ন রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। উত্তরের জেলা নীলফামারীতে শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। দিনে গরম আর রাতে কনকনে শীত হওয়ায় শিশু থেকে বয়স্করা আক্রান্ত হচ্ছেন নানান রোগে। ফলে হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর সংখ্যা। এদিকে লালমনিরহাটেও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। প্রচণ্ড ঠান্ডায় ডায়রিয়া, সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা। গত এক সপ্তাহে সদর হাসপাতালে ঠান্ডাজনিত রোগে ভর্তি হয়েছেন শতাধিক শিশু। উত্তরাঞ্চলের শীতের খবর জানাতে যাচ্ছে রেলগেট এলাকায় আছেন সাইফুর রহমান রকি এবং রংপুরে আছেন রতন সরকার। প্রথমে যাচ্ছে সাইফুর রহমান রকির কাছে। রকি, কাজল, আজ ভোরের দিকে যেমন ঠান্ডা ছিল, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই ঠান্ডাটি কমে আসতে শুরু করেছে। কারণ সকাল 7:30টার পরপরই আমরা রোদ উঠতে দেখেছি এবং ঘর থেকে সবাই বেরিয়ে কিন্তু রোদের উষ্ণতা নিচ্ছে। এবং আমরা এখন রাজশাহীর ভদ্রা এলাকায় আছি। বিশেষ করে এখানে ছিন্নমূল মানুষের বসবাস করে এবং তারা, আমরা সকালে যেমনটি দেখাচ্ছিলাম, যারা রোদের তারা শীতের হাত থেকে রেহাই পেতে তারা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এখন কিন্তু অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসেছে এবং তারা বলছেন যে আসলে কনকনে যে ঠান্ডা বাতাস আজকে সেটি না থাকার কারণে শীতের মাত্রা কিছুটা কম লাগছে তাদের। তবে গত কয়েকদিন কিন্তু বেশ ঠান্ডা এই উত্তরের জনপদ রাজশাহীতে জেঁকে বসেছিল এবং হাড় কাঁপানো শীত বলা চলে। বিশেষ করে গত 29শে ডিসেম্বর রাজশাহীতে এবছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 5.8 ডিগ্রি সেলসিয়াস এবং আজ সকাল 6টায় যে তাপমাত্রা ছিল 9.0 ডিগ্রি সেলসিয়াস, এখন তা বেড়ে 11.5 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। আবহাওয়া অফিস বলছে যে পুরো মাস জুড়ে ঠান্ডা হয়তো 10 বা 10-এর কাছাকাছি অবস্থান করবে এবং বেশ সপ্তাহখানিক পরে হয়তো তীব্র বা মাঝারি আকারে যে শৈত্যপ্রবাহ সেটি রাজশাহী অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলে আসলে এই অবস্থায় রয়েছে রাজশাহী শীতে এবং ছিন্নমূল যা মানুষেরা বলছেন তারা সমাজের বিত্তবান মানুষদের দিকে চেয়ে আছে, তারা যেন তাদের সহায়তার হাত বাড়িয়ে দেয়। এই অবস্থায় কিন্তু রাজশাহীতে শীতজনিত রোগের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু বেড়ে গেছে হাসপাতালে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে শীতের খবর। আমরা এখন রংপুরের খবর জানতে চলে যাচ্ছি আমাদের সহকর্মী রতনের কাছে।
রকি, আমরা আগেই বলেছি যে এই অঞ্চলে কিন্তু শীতের যে তীব্রতাটা সেভাবে এখনো অনুভূত হচ্ছে না, অর্থাৎ আবহাওয়া বিভাগ থেকে যেটি জানাচ্ছে যে গত কয়েকদিনে 11.24 বা তার থেকে আরেকটু কিছু তাপমাত্রার ওঠানামা করছে। আবহাওয়া অফিস থেকে আরো জানিয়েছে যে মধ্য জানুয়ারি পর্যন্ত আসলে এই শীতের যে অবস্থা এটি একই রকম থাকবে এবং মধ্য জানুয়ারির পর থেকে আসলে শীতের তীব্রতা বাড়তে পারে। তবে এখানে তাপমাত্রা মোটামুটি ধরনের বেশি থাকলেও উত্তর হিমালয় উত্তর অঞ্চলে এই এলাকাটি আসলে হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত, যার কারণে হিমালয় থেকে একটি হিমবাহ কিন্তু প্রায়শই এখানে আসে এবং উত্তরে হাওয়ার তীব্র শীত নিয়ে উত্তরে হাওয়া বয় এখানে, যার কারণে শীতের অনুভূতিটা কিন্তু একটু বেশি। আমরা যদি বলি শহরের তুলনায় গ্রাম অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু শীতের যে কষ্টটা এটি কিন্তু বিশেষত চরাঞ্চলের মানুষের জীবনে কিন্তু এরই মধ্যে দুর্বিষহ হয়ে উঠেছে। আমরা এই রংপুর অঞ্চলের বিভিন্ন জেলা থেকে আমরা গতবার আমরা দেখেছি যে শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ খড়কুটো জ্বালিয়ে আগুনের উত্তাপ নিতে গিয়ে কিন্তু গতবার 28 জনের মৃত্যু হয়েছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এ পর্যন্ত 3 জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিতে এসে কিন্তু মারা গেছে। আমরা শহরের দিকে যদি তাকাই, এই ভোরবেলাটি আসলে বিশেষ করে দিনমজুর শ্রেণীর যে মানুষেরা আছে তাদের জন্য, পাশাপাশি আমরা জানি যে এখন বছরের শুরুর দিকেই স্কুল কলেজগুলোর ক্লাস শুরু হয়ে যায়, এই শিশুদের কিন্তু একটু দুর্ভোগ বেড়েছে। তো এই ছিল রংপুরে শীতের সর্বশেষ খবর। আমরা ফিরছি স্টুডিওতে। কাজল, আপনার কাছে। উত্তরাঞ্চলের শীতের খবর জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সাইফুর রহমান রকি এবং রংপুর থেকে জানাচ্ছিলেন রতন সরকার। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে বিদায় জানানো হলো আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে। গতকাল সিএমএইচের হিমঘর থেকে জাতীয় পতাকায় মোড়ানো সৈয়দ আশরাফের কফিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হলে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। একে একে তার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার ও রাজনৈতিক নেতারা। জনপ্রিয় এ নেতাকে শ্রদ্ধা জানাতে সংসদ ভবনে সমবেত হন সর্বস্তরের নেতাকর্মী। কথা ছিল সুস্থ হয়ে এখানে আসবেন, শপথ নেবেন পঞ্চমবারের মতো সংসদ সদস্য হিসেবে। রোববার সকালে সৈয়দ আশরাফ সংসদ ভবনে ঠিক এলেন, কিন্তু প্রাণহীন নিথর দেহে। জননন্দিত এই নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে সকাল থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জড়ো হন রাজনীতির মাঠের দীর্ঘদিনের সহকর্মী, সহযোদ্ধারা। নির্ধারিত সময়ের আগেই সংসদ ভবনের মূল কম্পাউন্ড থেকে জনতার ভিড় ছড়িয়ে যায় মূল সড়ক পর্যন্ত। সকাল 10:30টার দিকে অনুষ্ঠিত হয় সৈয়দ আশরাফের প্রথম নামাজে জানাজা। প্রয়াত নেতার জন্য অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মোনাজাত। জানাজার পর 71-এ বাঙালির মুক্তি সংগ্রামের সংগঠক আর রণাঙ্গনের বীর যোদ্ধা সৈয়দ আশরাফের প্রতি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। এরপর জাতীয় পতাকা আর দলীয় পতাকায় মোড়ানো সৈয়দ আশরাফের মরদেহে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরিন শারমিন চৌধুরী। দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী আবারও শ্রদ্ধা জানান। প্রিয় নেতার জানাজায় অংশ নিতে দূর দূরান্ত থেকে আসেন হাজারো নেতাকর্মী। শোকাতুর এসব মানুষ তুলে ধরেন প্রয়াত নেতার সঙ্গে তাদের নানান স্মৃতির কথা। এরকম সৎ ব্যক্তি আজ পর্যন্ত আমার বয়সে বা আমি দেখি নাই। তার যে দেশকে ভালোবাসা, আওয়ামী লীগকে ভালোবাসা, জনগণকে ভালোবাসা, এই উদ্বুদ্ধ হয়ে আসছি। প্রবাসী বাঙালিদের কাছে তিনি ছিলেন একজন আদর্শ। রাজনীতির মাঠের দীর্ঘদিনের সহযোদ্ধা যারা, তারাও বলছেন গঠনমূলক রাজনীতির এক প্রকৃষ্ট উদাহরণ সৈয়দ আশরাফ। আমরা যারা নতুন আওয়ামী লীগের কর্মী, আমাদের কাছে তিনি বরাবরই একটি ধ্রুবতারার মতো আদর্শ হয়ে বেঁচে থাকবেন। Entire political life it is very clean and decent. এই মৃত্যু আমাদের কাছে পালকের মতো হালকানো, এই মৃত্যু আমাদের কাছে পাহাড়ের মতো ভারী। সর্বস্তরের মানুষের এই অংশগ্রহণ বলছে নেতা হিসেবে সৈয়দ আশরাফ কতটা জনপ্রিয় ছিলেন। তার প্রথম জানাজায় অংশ নেয়া এসব সাধারণ মানুষেরা বলছে বিশুদ্ধ রাজনীতির যে দীক্ষা সৈয়দ আশরাফ দিয়ে গেলেন তা বাংলাদেশের রাজনীতির আকাশে
ধ্রুব তারা হয়ে জাজল্যমান থাকবে যুগ যুগান্তর। সংসদ ভবন থেকে সৈয়দ আশরাফের মরদেহ নিয়ে যাওয়া হয় কর্মীটোলা পুরাতন বিমানবন্দরে। সেখান থেকে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে তার মরদেহ নিয়ে যাওয়া হয় কিশোরগঞ্জে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নিজ এলাকা কিশোরগঞ্জের শোলাকিয়ায় সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় জানাজায় শামিল হন লাখো মানুষ। শেষবারের মতো প্রিয় নেতাকে এক নজর দেখতে ভিড় করেন সর্বস্তরের মানুষ। সেখান থেকে গতকাল বিকেলে জন্মস্থান ময়মনসিংহে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত তৃতীয় জানাজায়ও ছিল গণমানুষের ঢল। পরে গতকাল বিকেলে বনানী কবরস্থানে সমাহিত করা হয় সৈয়দ আশরাফকে। এ মাটির মানুষই নিজেদের প্রতিনিধি করে সৈয়দ আশরাফুল ইসলামকে পাঁচবার পাঠান জাতীয় সংসদে। রোববার শেষবারের মতো সেই নেতাকে বিদায় জানাতে ঐতিহাসিক শোলাকিয়া ময়দান ছিল কানায় কানায় পূর্ণ। দুপুরে জানাজার কথা থাকলেও সকাল থেকে শোলাকিয়া ময়দানে জড়ো হন রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ। দুপুর ১:১টায় অনুষ্ঠিত হয় সৈয়দ আশরাফের দ্বিতীয় জানাজা। ৭১-এর এই গেরিলা যোদ্ধাকে দেয়া হয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। এরপরই নিজ নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন কিশোরগঞ্জ ১ আসন থেকে নির্বাচিত ৫ বারের এই আইন প্রণেতা। সৈয়দ আশরাফ এর মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা কখনো মরে না, তারা অমর অজেয়। রাস্তাঘাট করছে, পুল করছে, ব্রিজ করছে, সবকিছু করছে। অনেক খুব ভালো লোক আছেন। জানাজায় অংশ নিতে এসে সবার কণ্ঠে ঝরল সৈয়দ আশরাফের উদারতার কথা। স্মরণ করেন কিশোরগঞ্জ নিয়ে তার উন্নয়ন ভাবনা। সাধারণ মানুষ যখন ওনার কাছে যাইতেন তখন উনি সুন্দরভাবে ব্যবহার করতেন এবং ওনাদেরকে ভালোভাবে বুঝাইতেন। সৎ এবং আদর্শের প্রতীক ছিল, কিশোরগঞ্জের গর্বের অহংকার। সৈয়দ আশরাফ সকল কিছুর ঊর্ধ্বে, দলমত নির্বিশেষের ঊর্ধ্বে তিনি নির্লোভ নির্মোহ মানুষ ছিলেন। কিশোরগঞ্জ, হোসেনপুর এবং বাংলাদেশের মানুষ একজন স্বচ্ছ রাজনীতিবিদ, একজন ভালো মানুষ, সৎ মানুষকে হারানো। পরে নিজের জন্মস্থান ও শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত ময়মনসিংহে নিয়ে যাওয়া হয় সৈয়দ আশরাফের মরদেহ। বিকেল ৩টার দিকে আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত তৃতীয় জানাজায়ও ছিল গণমানুষের ঢল। ঢাকা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে ৩ দফা জানাজা শেষে বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ। পূর্ব বিরোধের জের ধরেই গণধর্ষণ ও নির্যাতনের শিকার হন নোয়াখালীর সুবর্ণচরের গৃহবধূ। সময় সংবাদের অনুসন্ধানে এমন তথ্য বের হয়ে এসেছে। গত ৩০শে ডিসেম্বর শেষ রাতে একদল দুর্বৃত্ত এই জঘন্য ঘটনাটি ঘটায়। এটি রাজনৈতিক রূপ নেয় গোটা দেশে তোলপাড় শুরু হলেও মূলত ব্যক্তিগত শত্রুতা থেকেই এই ঘটনা ঘটায় প্রতিপক্ষরা। এর সঙ্গে জড়িত থাকার অপরাধে পুলিশ এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে, আর এদের মধ্যে ৭ জনকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। কলিন মেম্বার পড়ে দাঁড়াইছে 5 বছর পর আবার কলিন মেম্বারের ভোট করছি। রোববার হাসপাতালের বিছানায় সময় ক্যামেরার সামনে তার উপর নির্যাতনের আগেকার ক্ষোভের গল্প তুলে ধরেন নোয়াখালীর সুবর্ণচরের মধ্যবাগ্যা গ্রামের গণধর্ষণের শিকার গৃহবধূ। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই গৃহবধূ বিজয়ী ইউপি সদস্য স্থানীয় আওয়ামী লীগ নেতা খলিলের পক্ষ নিলে এ বিরোধের শুরু। তখনও পরাজিত ইউপি সদস্য রুহুল আমিন বাহিনীর নির্যাতন ভোগ করতে হয় পরিবারটিকে। আগের বিরোধের জের ধরেই গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে তার গ্রামেই ভোট কেন্দ্রে রুহুল আমিন বাহিনীর সাথে বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়েন ওই গৃহবধূ। সেই রাতেই ওই গৃহবধূকে স্বামী সন্তানের সামনে পাশবিক নির্যাতন চালিয়ে দিনের প্রতিশোধ নেয় রুহুল আমিন বাহিনী। সরকারি মেডিকেল রিপোর্টেও ধর্ষণের প্রমাণ মিলেছে। যারা এখন দর্শন করছে ওই মহিলাকে, ইউপি নির্বাচনের পরে ওই মহিলাকে এবং ওর স্বামীকে রাস্তার উপর রাত্রে ওরাই মারধর করছে। এদেরকে রাজনীতিকে জড়ান মানি এদেরকে ছাড় দেওয়া।
আমি ওদের ফাঁসি চাই। সময় গড়ানোর সাথে সাথেই ঘটনাটি নির্বাচনী সহিংসতা হিসেবে সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে, নেয় রাজনৈতিক রূপ। গৃহবধূকে হাসপাতালে দেখতে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ঐক্যফ্রন্ট নেতারা দোষেন আওয়ামী লীগকে। তবে নোয়াখালীর শীর্ষ আওয়ামী লীগ নেতার দাবি মিথ্যা অপপ্রচার। বিএনপি এটাকে যেভাবে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে, এটা উচিত না, এটা ঠিকও না। রাজনৈতিক ফায়দা নিয়ে ঘটনার কোন রকমের উপকার হবে বলে আমার মনে হয় না। তবে ঘটনাটি রাজনৈতিক নয়, জঘন্য অপরাধ হিসেবেই দেখছেন বলে জানালেন নোয়াখালীর পুলিশ সুপার। সিরাজ কিন্তু বাদী হয়ে একটা এজাহার করেছে যে পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনাটি ঘটেছে। আমরা চার্জশিট করব দ্রুততম সময়ের মধ্যে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে মামলাটি এনে সাক্ষী দ্রুত সময়ের মধ্যে যেন তাদেরকে সাজার আওতায় আনা যায় সেই ব্যবস্থা আমরা পুলিশের পক্ষ থেকে করব। রোববার রাত পর্যন্ত পুলিশ এ ঘটনায় রুহুল আমিন সহ 10 জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে এজাহারভুক্ত 6 জন, 7 জনকে 5 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায় এখানকার এসব মানুষের দাবি রাজনীতির কাদা ছোঁড়াছুড়ি না করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত গৃহবধূর মানসিক বিপর্যয়ের উন্নয়ন ও তার পরিবারের সামাজিক নিরাপত্তায় সরকার সহ সকলকেই এগিয়ে আসতে হবে। সুবর্ণচরের মধ্যম চরবাগ্গা গ্রাম থেকে বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, নোয়াখালী। দীর্ঘ 14 বছর স্বাভাবিক হয়নি সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ফিল্ড। গ্যাসের উদ্গীরণে প্রতিনিয়ত কমে যাচ্ছে মাটির উর্বরতা, স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারছে না কোনো গাছপালা, চাষ করা যাচ্ছে না পুকুরে কোনো মাছ। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে রান্নাবান্নার কাজে স্থানীয় প্রযুক্তিতে গ্যাস ব্যবহার করছে শতাধিক পরিবার। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। অগ্নিকাণ্ডের 14 বছর পেরিয়ে গেছে, কিন্তু তারপরও বন্ধ হয়নি সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ফিল্ড ও আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাস উদ্গীরণ। গ্যাসের চাপে পুকুর ও জলাশয়ের সৃষ্টি হচ্ছে অবিরাম বুদবুদ। বিরূপ প্রভাব পড়েছে গাছ, মাছ ও পরিবেশ প্রতিবেশের উপর। নলকূপের পানিতে বেড়ে গেছে আর্সেনিকের মাত্রা। অনিয়ন্ত্রিত গ্যাস উদ্গীরণ ও ব্যবহারের ফলে শ্বাসকষ্ট ও চর্মরোগ সহ প্রতিনিয়ত বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আক্রান্ত হচ্ছে শিশু সহ সব বয়সী মানুষ। গ্যাসটা ছুটে গেলে এখানে একটা বন্ধ করা অফ, এই সুযোগটা যেহেতু কম, কোন সময় যে কার গায়ে আগুন লাগে যায় তা তো ঠিক নেই। কোমলমতি শিশুরা স্বাস্থ্যহানিতে ভুগছে, তাদের অল্পতেই শ্বাসকষ্ট হচ্ছে। নারীদের অকাল গর্ভপাত, শিশুদের বিভিন্ন রকম শ্বাসকষ্টজনিত রোগ, চর্মরোগ, ছানি পড়া সহ চোখের বিভিন্ন রোগ এবং বিভিন্ন ধরনের ক্যান্সার আক্রান্ত হতে পারে। এ অবস্থায় স্থানীয়ভাবে গ্যাসের ব্যবহার বন্ধের দাবি জানিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। বিষয়টি আমলে নিয়ে সজাগ রয়েছেন বলে দাবি জেলা প্রশাসনের। সরকার যাতে এই ব্যাপারটা খুব তীক্ষ্ণভাবে দেখেন, যে যাতে মানুষ কোনো দুর্ঘটনা থেকে আবার রক্ষা পায়। ট্যাংরাটিলা গ্যাসকূপের স্থলে যাতে কোনো প্রকার অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা না ঘটে সেজন্য স্থানীয়ভাবে সেখানে তদারকি ব্যবস্থা চলমান রয়েছে। কানাডিয়ান কোম্পানি নাইকোর তত্ত্বাবধানে গ্যাস উত্তোলন প্রক্রিয়ার সময় 2005 সালের 7 জানুয়ারি এবং 24 জুন সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলার ট্যাংরাটিলা গ্যাস ফিল্ডে 2 দফা অগ্নিকাণ্ড হয়। এতে 3000 একর ফলের বাগান ও সবজি ক্ষেত এবং শতাধিক পুকুরের মাছ ক্ষতিগ্রস্ত হয়। সময় সংবাদ, সুনামগঞ্জ। তুচ্ছ ঘটনার জেরে সময় সংবাদের এক চিত্র সাংবাদিককে বেধড়ক মারধর করেছে হোটেল সোনারগাঁওয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। মারধরের পর তাকে তুলে নিয়ে গিয়ে প্রায় ঘন্টা খানেক আটকে রাখেন তারা। গতকাল সন্ধ্যায় কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ের সামনে সময় সংবাদের একটি গাড়ি লেন পরিবর্তন করতে চাইলে বাধা দেন সেখানকার আনসার কর্মীরা। এ সময় অতর্কিত তেরে এসে চালককে লাঠি দিয়ে পেটানোর পাশাপাশি তারা অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। এমন আচরণের কারণ জানতে চাইলে উল্টো আনসার সদস্যরা আরও মারমুখী হয়ে ওঠে। বারবার অস্ত্র তাক করে তেড়ে আসার এক পর্যায়ে তারা চিত্র সাংবাদিক শাহিনুর রহমান শাহিনের উপরও হামলা চালায়। তাকে বেধড়ক মেরে শার্ট প্যান্ট ছিঁড়ে ফেলে তুলে নিয়ে যায় হোটেলের ভেতরে। পরে সময় সংবাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে বিষয়টি সুরাহার চেষ্টা করেন। সিসি ক্যামেরার ছবি দেখে দোষীকে শনাক্তের কথা বললেও আনসার কর্মকর্তারা তাতে রাজি হননি।
আমরা লাঠি ঠেকাচ্ছি, আমাদের কথা শুনে না। যখন লাঠি ধরে ফেলছি তখন সে আরও 5-7 জনকে ডাক দিচ্ছে, তাদের আনসার সদস্য। বাকি আনসার সদস্য আইসা আমার স্যাস্ত্রায়ার শার্ট-টার্ট সব ছিঁড়ে ফেলে, প্যান্ট-ট্যান্ট ছিঁড়ে ফেলে আমার তাদের ভিতরে নিয়ে গিয়ে আটকায় রাখছে। তারা সিসি ক্যামেরার হচ্ছে আমাদেরকে হুমকি দিচ্ছে। তারপর আমরা তো বলছি যে সিসি ক্যামেরার ফুটেজ দেখেন আপনারা। তারপর শেষমেশ তারা সিসি ক্যামেরার ফুটেজ দেখাতে হচ্ছে যে অস্বীকার করছে যে না, আমাদের ওখানে সিসি ক্যামেরা নাই। সকালের কোমল রোদে ঘাসের ডগায় মুক্তদানার মতো জমে থাকা শিশির বিন্দু, গাছের পাতা থেকে শিশির ঝরে পড়া টুপটাপ শব্দ আর পাখিদের কলরব। প্রাকৃতিক বৈরিতায় গেল বছর শীতকালের এমন বৈচিত্র্যময় দৃশ্যমান না হলেও উত্তরের জনপদে এবার ঠিকই ধরা দিয়েছে সেই দৃশ্য। আতাল হক সাগরের ক্যামেরায় স্নিগ্ধময় শীতের গল্প তুলে ধরছেন হিদায়াতুল ইসলাম বাবু। কুয়াশার আবরণে ঢাকা পড়েছে চারদিক। রাতভর জমে থাকা রসে ভরে উঠেছে খেজুর গাছের গলায় ঝুলানো গাছিদের পাত্র। ভোরের আলো ফুটে উঠতে না উঠতেই কনকনে শীত উপেক্ষা করে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা। তারপর ভরা রসের কলসি ফেরি করে গ্রামের পথে ছুটে চলা। বহু লোকজন আসি ওগুলো খায় বা নিয়ে যায়, তারা গুড় তৈরি করে বা নিয়ে যায়, তাদের অনেক পায়েস করে। অপূর্ণতা থেকে যায় যদি শীতকালে কেউ খেজুরের রস না খায়। ততক্ষণে কুয়াশার ধূম্রজাল চিরে সমস্ত রং ঢেলে পূব আকাশে নিজের উপস্থিতি জানান দেয় সূর্য। ফসলের ক্ষেতে সরিষার হলুদ সাম্রাজ্য মেলে ধরে নিজের রূপ বৈচিত্র্য। মিষ্টি রোদে বসে গল্পগুজব আর ভাপা পিঠার স্বাদ নিতে জমে ওঠে গ্রাম ও শহরের অলিগলি। শীতের সকালে গ্রামগঞ্জে এখন আর ঢেকির আওয়াজ শুনতে পাওয়া যায় না। সেই সাথে হারিয়ে যেতে বসেছে মা খালাদের হাতের তৈরি বাহারি পিঠার স্বাদ। তবে শীতের ঐতিহ্য ধরে রেখেছে রাস্তার মোড়ে মোড়ে ভাপা পিঠার সাথে এমন জম্পেশ আড্ডা। ঢেকে থেকে যে আটা তৈরি করে পিঠা খাওয়া হতো গ্রামের বাড়ি বাড়ি, সেই ইয়েটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে মেশিনের কারণে। এখন 1 কেজি গুড়ের দাম হলো 100 টাকা। 100 টাকা গুড় কিনে কে আর কয়জনে খেতে পারে? এত কিছুর পরও শিশু আর বৃদ্ধদের জন্য ভালো খবর নেই শীতের কাছে। তাই শীতজনিত রোগ থেকে শিশুদের নিয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। বমি বা পাতলা পায়খানায় আক্রান্ত হয় তাকে দেরি না করে সাথে সাথে ওর স্যালাইন শুরু করতে হবে। এবং যে সমস্ত বাচ্চার বয়স 6 মাসের নিচে তাদেরকে বুকের দুধ ঘন ঘন খাওয়াতে হবে। অনেকের জন্য উপভোগ্য হলেও খেটে খাওয়া মানুষের কাছে নীরব যন্ত্রণা হয়ে ধরা দেয় শীতকাল। তাই কনকনে শীতের হাত থেকে বাঁচতে সাঁঝ সন্ধ্যায় বাড়ি ফিরতে ব্যস্ত হয়ে পড়ে নিম্ন আয়ের মানুষ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ আজ। 31 নতুন মুখে 27 জনই মন্ত্রিসভায় প্রথম। তারুণ্য নির্ভর মন্ত্রিসভা এগিয়ে নেবে দেশকে, প্রত্যাশা বিশিষ্ট জনের। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে সৈয়দ আশরাফকে বিদায়। কিশোরগঞ্জ ও ময়মনসিংহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার পর বনানীতে চিরনিদ্রায় শায়িত। দেশের উত্তরাঞ্চলে তীব্র শীতে রোগের প্রকোপ। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। দুর্ভোগে ছিন্নমূল মানুষ। এবং পূর্ব বিরোধের জেরেই গণধর্ষণের শিকার হন সুবর্ণচরের গৃহবধূ। ব্যক্তিগত শত্রুতাকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা হয়েছে বলছে স্থানীয় আওয়ামী লীগ। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়ের।